আজকের টপিক্সটা দেখি আমরা। আমাদের আজকের টপিক্স হচ্ছে ব্লাড ভেসেলস অ্যান্ড ব্লাড সার্কুলেশন অফ দ্য বডি। তো এটা আমরা ব্লাড সার্কুলেশন, আমরা যেহেতু প্রথমে ব্লাড সম্বন্ধে পড়ছিলাম, আজকে সেই ব্লাডটা কোথায় কিভাবে সার্কুলেশন হচ্ছে সেই বিষয়টা জানবো। তো ব্লাডটা আমরা আগের থেকেই জানছিলাম, ব্লাড কি, এটা কত প্রকার, তার উপাদানগুলো কি আছে, ব্লাড কি কাজ করে, কি কি রোগ সেখান থেকে যদি অ্যাবনর্মাল হয়ে থাকে কি কি রোগ তৈরি হয়, সে বিষয়গুলো আমরা জানছিলাম। সেকেন্ডারিতে আমরা দেখছিলাম যে আমাদের হার্ট, সেই হার্টটা কোথায় অবস্থান করতেছে, আমরা এটা দেখছিলাম যে হার্টটা হচ্ছে থোরাক্সের ভিতরে অবস্থান করে। সেই থোরাক্স সম্বন্ধে মোটামুটি আমরা একটা বেসিক ধারণা নিয়েছিলাম। সেই সাথে হার্টের অবস্থান কোথায়, হার্টটা কিভাবে কাজ করতেছে, তারপর আমরা দেখছিলাম যে হার্ট তার যে ব্লাড সার্কুলেশন, সেই সার্কুলেশনটা কিভাবে করতেছিল সেই বিষয়টা আমরা পরিষ্কারভাবে এখান থেকে জানছিলাম মোটামুটিভাবে। সেই সাথে আমরা হার্টের যে সারফেসগুলো ছিল, হার্টের যে ভালভ ছিল, হার্টের চেম্বার, তারপরে এই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানছিলাম। আরও একটা বিষয় জানছিলাম, হার্ট কিভাবে সে ফুসফুসের সাথে তার ব্লাডটাকে এক্সচেঞ্জ করে, অর্থাৎ সে সেইখান থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফুসফুসের কাছে পাঠায় দেয়, ফুটফুট সেটাকে পিউরিফাই করে অক্সিজেনেটেড করে আবার হার্টের কাছে পৌঁছায় দেয়। সেটা কিভাবে পৌঁছায় দেয় সেটা আমরা জানছিলাম। আজকেও আমরা এই বিষয়টা দিয়েই শুরু করব। তার আগে আমরা কিছু বেসিক বিষয় সেখান থেকে জানবো, তারপর আমরা ওইখানে চলে যাব আবারও। তো আমরা চলে আসতেছি আজকের ক্লাসে। আজকের ক্লাস হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি, কার্ডিওভাস্কুলার সিস্টেম, যেখানে আজকে আমরা ফুল যে আমাদের কার্ডিওভাস্কুলার যে সিস্টেমটা, সেই সিস্টেমের একটা অংশ হচ্ছে ব্লাড ভেসেলস। ব্লাড ভেসেলস বলতে বোঝানো হয় আমাদের যে রক্তনালিকাগুলো আছে, অর্থাৎ ভেইন এবং আর্টারি, এর সমন্বয়কে ব্লাড ভেসেলস বলা হয়। সেই সাথে আরও একটা জিনিস আছে, সেটাকে বলা হয় লিম্ফ নোড, নাসিকা বলা হয় বাংলায়। তো সেটাও ব্লাড ভেসেলসের মধ্যে চলে আসে, যদিও এটা আমাদের কাছে অতটাও গুরুত্ব বহন করে না, কিন্তু ব্লাড ভেসেলসটা আমাদের এই আর্টারি এবং ভেইনটা অনেক বেশি গুরুত্ব বহন করে। সেই সাথে আমরা এটা দেখব যে আমাদের রক্ত হার্টের মাধ্যমে সেল টু সেল, শরীরের সব জায়গায় সেল টু সেল পৌঁছায় দেয়। সেই পৌঁছায়টা কিভাবে দিচ্ছে, কার মাধ্যমে দিচ্ছে, আবার সেইখানে যে এটা এক্সচেঞ্জ হইয়া কিভাবে আমাদের হার্টে কোন নালীগুলোর মাধ্যমে ফেরত আসতেছে, সেই বিষয়গুলো আমরা দেখব আজকে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ব্লাড ভেসেলস কি, আর্টারি অ্যান্ড ভেইন কি, আর্টারি অ্যান্ড ভেইনের পার্থক্য কিভাবে করতে পারি আমরা, সার্কুলেশন কি, ক্যাপিলারি কি, ব্লাড সার্কুলেশন অফ দ্য হার্ট, হার্টের ব্লাড সার্কুলেশনটা কিভাবে হয়, যেটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম, গ্যাসেস এক্সচেঞ্জ বিটুইন অ্যালভিওলাই অ্যান্ড ক্যাপিলারিস, এই বিষয়টা আমরা আগের ক্লাসে জানি নাই, সেটা আজকে জেনে নিব একটা ভিডিওর মাধ্যমে। অর্থাৎ হার্ট যে রক্তটা, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা ফুসফুসে পাঠায়, ফুসফুস সেটাকে কিভাবে পিউরিফাই করে সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব আজকে। সেই সাথে আমরা হার্ট আর্টারির মাধ্যমে কোন কোন জায়গায় রক্ত সঞ্চালন করতেছে এবং সেই জায়গাগুলোর নাম কি আমরা সেটা জানবো। আবার সেইখানে ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হয়ে কিভাবে আবার হার্টে ফেরত আসতেছে কি মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের ভেইন। সেই ভেইনটা সম্পর্কে আমরা জানবো কোথায় কি নামে অবস্থান। সেই সাথে আমাদের এই যে পেরিফেরাল রিজনে আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হয়ে আবার হার্টে ফেরত আসতেছে, এই যে পেরিফেরি রিজনে আমাদের অক্সিজেনেটেড ব্লাডটা কিভাবে ডিঅক্সিজেনেটেড হচ্ছে সেই বিষয়টা আমরা জানবো। এখানেও আমি একটা ভিডিও দেখাবো আপনাদেরকে, এর নামটা হচ্ছে ক্যাপিলারি ফ্লুইড এক্সচেঞ্জ, এর মাধ্যমে এটা হয়। সেটা কিভাবে হয় সেটা আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আজকের ক্লাস শুরু করতেছি। বিষয়টা প্রথমেই আমাদের আছে ব্লাড ভেসেলস। আমি বলছিলাম প্রথমেই যে আমরা ব্লাড ভেসেলস বলতে কি বুঝি, এখানে আমি সেটা লিখে দিছি। আর্টারি বা ধমনী নলাকার অঙ্গ, যার মধ্যে দিয়ে দেহের বিভিন্ন তরল পদার্থ যেমন ব্লাড, নাসিকা, লিম্ফ পরিবাহিত হয় বা সঞ্চালিত হয়। এই প্রক্রিয়াকে আমরা ব্লাড ভেসেলস বলি। অর্থাৎ আমাদের হার্ট থেকে কিংবা বিভিন্ন প্রক্রিয়ায় অনেক ধরনের নালী আছে, সেই নালীগুলো কোনো তরল জাতীয় কোনো পদার্থ বহন করে। যেহেতু আমরা এখন
রক্তর এবং হার্টের সম্পর্কিত তথ্য বলতেছি, তাহলে আমরা হার্ট এবং রক্ত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যে এই যে নালীগুলো আছে সেখানে হার্ট থেকে রক্তটাকে বহন করে নিয়ে যায় আমাদের শরীরের সমস্ত জায়গায়, আপার লিম্ব, লোয়ার লিম্ব, ব্রেন এবং প্রত্যেকটা টিস্যু, সেল সব জায়গায় পৌঁছে দেয়। সেইটা আবার সেইখান থেকে কিছু নালীর মাধ্যমে আমাদের হার্টে ফেরত আসে। এই দুটো সেকশনকে আমরা একসাথে মিলাইয়ে তাকে ব্লাড ভ্যাসেলস বলতেছি। এই ব্লাড ভ্যাসেলস আমাদের দুই ধরনের, একটা হচ্ছে রক্তনালী আর একটা হচ্ছে লিম্ব বা নাসিকানালী। তো আমরা এবার একটু দেখি রক্তনালী আবার দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আর্টারি বা ধমনী আর একটা হচ্ছে ভেইন বা শিরা। আমাদের এই প্রধান কাজ থাকবে আর্টারি বা ধমনী নিয়ে কিংবা ভেইন কিংবা শিরা নিয়ে। তো আমরা প্রথমে একটু আর্টারি সম্বন্ধে জানি। আর্টারি হচ্ছে এমন একটা নালী যে নালী থেকে আমাদের হার্ট থেকে রক্তটা বিভিন্ন যে নালীগুলোর মধ্য দিয়ে আমাদের শরীরের প্রত্যেকটা জায়গায় রক্তকে পৌঁছায় দেয়, সেটাকে আমরা আর্টারি বলি। আর্টারিতে অবশ্যই অক্সিজেনেটেড ব্লাড থাকতে হবে, তবে একটা জায়গায় আমাদের ব্যতিক্রম আছে। আমি আগের দিন আপনাদের বলছিলাম যে একমাত্র পালমোনারি আর্টারি সে হচ্ছে ডিঅক্সিনেটেড ব্লাড বহন করে। এই একটা জায়গায় একটা ব্যতিক্রম আছে, এটা আমরা মনে রাখবো। আর সব জায়গায় সে অক্সিজেনেটেড ব্লাড বহন করে নিয়ে যায়। তাহলে আমরা একটু দেখি যে বইয়ের ভাষায় কি লেখা আছে। ধমনী, যেটা একটা গ্রিক শব্দ থেকে আসছে, মানব দেহের এমন সব রক্তবাহী নালী যেগুলো হৃৎপিণ্ড থেকে পরিশোধিত রক্ত বহন করে দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। ধমনী সবসময় পরিশোধিত তথা অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে থাকে, তবে ব্যতিক্রম হলো ফুসফুসীয় ধমনী এবং আম্বলিকাল ধমনী। এই দুটো জায়গায় ব্যতিক্রম আছে, বাকি সব জায়গায় সে অক্সিজেনেটেড ব্লাড বহন করে। তো আমরা একটু দেখি, এখানে আমাদের হার্ট থেকে বিভিন্ন ধরনের লাল রঙের কিছু নালিকা দেখা যাচ্ছে। এই লাল রঙের নালিকাকে আমরা সাধারণত অক্সিজেনেটেড রক্ত হিসেবে চিনে থাকি। আর লাল ছাড়া আর একটা কালার দেখা যায়, সবুজ কালার, সেটাকে আমরা বলি ডিঅক্সিনেটেড কালার। এটা মেডিকেলের একটা সিম্বল। এই সিম্বলের মাধ্যমে আমাদেরকে চিহ্নিত করে দেওয়া হয় যে এটা অক্সিজেনেটেড ব্লাড, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো আমরা এখানে আর্টারিগুলো দেখতেছি হার্টের বিভিন্ন মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের শরীরে পৌঁছায় দিচ্ছে, সেরকম একটা চিত্র দেখতে পাচ্ছি। আমরা এই চিত্রটা নিয়ে বর্ণনা করব। পাশে আমরা আর একটা চিত্র দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা আর্টারির একটা জায়গা থেকে এটাকে ডিসেকশন করে নেওয়া হয়েছে, অর্থাৎ আর্টারিটা গঠনটা সম্পর্কে এখানে জানানোর চেষ্টা করা হয়েছে। দেখা যাচ্ছে এখানে একটা লুমেন, অর্থাৎ একটা ফাঁকা লুপের মতন একটা জায়গা আছে। আমরা জানি যদি ফাঁকা না থাকে তাহলে তো রক্ত প্রবাহ হইতে পারবে না। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় লুমেন। ঠিক আছে, এরপরে বাকি যে স্তরটা আছে সেটাকে তিনটা শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টিউনিকা, এন্ডোথেলিয়াম আর হচ্ছে ইন্টারনাল ইলাস্টিক লেমিনা। এই তিনটা ভাগে এটাকে ভাগ করা হয়েছে। তো এই জিনিসটা এই যে বিভিন্ন ধরনের কালার দিয়ে এখানে দেখানো হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। একদম ভিতরে থাকে হচ্ছে আমার লুমেন, তারপরে থাকে আমার এন্ডোথেলিয়াম, তারপরে থাকে হচ্ছে ইন্টার ইলাস্টিক লেমিনা, এরপরে আছে সব থেকে উপরে আছে আমাদের টিউনিকা। তো এটা ছিল আমাদের হার্টের, আমরা রক্তনালীর একটা অংশকে কিভাবে তার গঠনটা হয়েছে সেই বিষয়গুলো আমরা জানলাম। এই বিষয়গুলো জানার সময় আমরা একটু বইয়ের ভাষায় দেখব যে এই যে যে স্তরগুলো, টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা, এই জিনিসগুলো আমাদের বিভিন্ন ধরনের যে কলাগুলো আমরা পড়ছিলাম, সেটা যোজক কলা, অয়নসিক কলা এবং আবরণী কলা দিয়ে এটা গঠিত হয়েছে। আমরা এই তিন ধরনের কলার সাথেই পরিচিত ছিলাম, যোজক কলা, অনৈচ্ছিক কলা এবং সরল আবরণী কলা। এই কলাগুলো দিয়ে এই যে রক্তনালী, সেই রক্তনালীটা গঠন হয়েছে। তো আমাদের ধমনী কয় প্রকার আমরা জানবো, অর্থাৎ আর্টারি কত প্রকার। আর্টারি সাধারণত তিন প্রকার হিসেবে বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে বৃহৎ, যেমন আমাদের অ্যাবডোমিনাল আর্টারি, সেটা অনেক বড়। আর একটা আছে মাঝারি, যেমন ফেমোরাল আর্টারি। আর একেবারে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যেসব আর্টারি আছে তাকে বলা হয় আর্টারিওল, যেগুলো আমাদের একদম সর্বশেষ আমাদের আর্টারির একদম এন্ডিং পয়েন্টে এগুলো থাকে, আর্টারিওল। এরপরে আমরা একটু দেখি ভেইনটা কি। ভেইনের বাংলা হচ্ছে শিরা। শিরাটা হচ্ছে আমরা সাধারণভাবে বুঝি যে আর্টারি যে রক্তটাকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায় দিল, সেইখান থেকে রক্তটা আবার ডিঅক্সিজেনেট অথবা মেটাবলিজড হয়ে আবার আমাদের হার্টের দিকে একটা নালী দিয়ে ফেরত আসে। যে নালী দিয়ে এই রক্তটা ফেরত আসে সে তাকে আমরা বলি ভেইন।
এই ভেইনটা সাধারণত ডিঅক্সিজেনেটেড অর্থাৎ অক্সিজেনবিহীন কিংবা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে হার্টের কাছে নিয়ে আসে। তো আমরা এখানে এই যে সবুজ নালীর মাধ্যমে বিভিন্ন জায়গায় তার যে শাখা প্রশাখা যেখান থেকে সে রক্তটাকে বহন করে হার্টের কাছে নিয়ে আসতেছে সেরকম একটা চিত্র দেখতে পাচ্ছি। এবং আমাদের এই যে ওই পাশে আমরা যে আর্টারির যে গঠনটা পড়ছিলাম সেই একই রকম গঠন আমাদের ভেইনেরও রয়েছে। এরও লুমেন আছে, তারপরে এন্ডোথেলিয়াম, স্মুথ মাসেল আছে, অবস্থা একই রকম গঠন। শুধুমাত্র একজন অক্সিজেনেটেড ব্লাড বহন করতেছে আর একজন ডিঅক্সিজেনেটেড ব্লাড বহন করতেছে, এতটুকুন তাদের মধ্যে তফাৎ রয়েছে। আমাদের শিরার প্রকারভেদও একই রকম। ওখানে যেমন আমরা দেখছিলাম বৃহৎ, মাঝারি এবং ক্ষুদ্র, এখানে সে একই রকম আছে। বৃহৎ শিরা আছে যেটাকে আমরা বলি ইনফেরিয়র ভেনা কাভা, মাঝারি আছে ফেমোরাল ভেইন, আর একেবারে ছোট ছোট যে ভেইনগুলো আছে সেটাকে বলা হয় ভেনিওল। সেই বিষয়টা এখানে বর্ণনা করা আছে। এরপরে আমরা একটু দেখব আর্টারি এবং ভেইনের মধ্যে আসলে পার্থক্য কি আছে। পার্থক্য বলতে আমরা দুটো যে আমরা আলোচনা করব সেই আলোচনার বিষয়গুলোটা একটু বিভক্ত আছে। যেমন আমরা অলরেডি জানছি একজন ডিঅক্সিনেটেড ব্লাড বহন করে, একজন অক্সিজেনেটেড ব্লাড বহন করে। একজন হার্ট থেকে রক্তটাকে শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আর একজন সেই জায়গা থেকে আবার হার্টের কাছে রক্ত বহন করে নেয়। এরকম কিছু পার্থক্য নিয়ে এখানে একটা ছক তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা আলোচ্য বিষয় হিসেবে পার্শ্ব দেওয়াল, অর্থাৎ আমরা যে আর্টারি কিংবা ভেইনের যে গঠনটা আমরা দেখছি তার দেওয়ালটা ধমনীরটা অনেকটা পুরু থাকে কিন্তু শিরারটা পাতলা থাকে। আর এর যে বেড় বলতে বলা হয় যে এর যে ব্যাস কিংবা ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধটা ধমনীরটা ছোট, অন্যদিকে শিরারটা বড়। আর সাব এন্ডোথেলিয়াল স্টোর এখানে ধমনীতে স্পষ্ট দেখা যায়, বাট আমাদের শিরাতে অস্পষ্ট দেখা যায়, এটা অর্থাৎ কিছুটা পাতলা বলা যায় এটাকে। আর টিউনিকা মিডিয়া এটা ধমনীতে বেশ পুরু আর শিরায় পাতলা। আর টিউনিকা অ্যাভেন্টিসিয়া ধমনীতে পাতলা আর শিরায় হচ্ছে পুরু। ভাল্ব বা কপাটিকা, ধমনীতে ভাল্ব বা কপাটিকা থাকে না, কিন্তু শিরায় অবশ্যই ভাল্ব বা কপাটিকা থাকে। রক্তপ্রবাহ হচ্ছে ধমনী হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন দিকে রক্তকে বহন করে নিয়ে যায়, আর শিরা হচ্ছে দেহ থেকে হৃৎপিণ্ডর দিকে রক্তকে বহন করে নিয়ে যায়। রক্তপ্রবাহের গতি সাধারণত ধমনীর গতিটা দ্রুত থাকে আর শিরার গতিটা ধীর প্রকৃতির থাকে। এটা ছিল আমাদের আর্টারি এবং ভেইন কিংবা শিরা বা ধমনীর মধ্যে পার্থক্য। এই জিনিসটা আমরা জানলাম। এরপরে আমরা একটু দেখবো এই যে শিরা কিংবা ধমনী, এতে একটা নার্ভ সাপ্লাই আছে। সেই নার্ভটা আছে সিম্প্যাথেটিক নার্ভ আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। আমাদের হার্টে এই দুই ধরনের নার্ভই সাপ্লাই হয়, এখানেও একই ধরনের আছে। আমরা এই নার্ভ সম্বন্ধে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন এই বিষয়টা একদম ক্লিয়ারলি জানতে পারবো আসলে সিম্প্যাথেটিক কেন নাম হয়েছে কিংবা প্যারাসিম্প্যাথেটিক কেন হয়েছে। এই জিনিসটা আমরা তখন ক্লিয়ার, এখন শুধু নামটা জেনে রাখি। আর এরপরে আমরা দেখব সঞ্চালন। সঞ্চালন বলতে কি বোঝায় আমরা একটু সেটা দেখব মেডিকেল টার্ম অনুযায়ী। মেডিকেল টার্ম অনুযায়ী সঞ্চালন বলতে বোঝানো হয় যে একটা এমন একটা নালী যেটা একটা ঘূর্ণয়মান হতে হবে, অর্থাৎ তার মধ্যে দিয়ে একটা বস্তু বারবার ঘূর্ণয়মান থাকে, সেই জিনিসটাকে আমরা সঞ্চালন বলি। অর্থাৎ একটা ধরেন আমাদের আর্টারি কিংবা ভেইনটাকে যদি আমরা একটা পাইপের সাথে তুলনা করি এবং এটা যদি একটা নির্দিষ্ট পথ দিয়ে সবসময় ঘোরাফেরা করে তাহলে সেই জিনিসটাকে আমরা সঞ্চালন বলি। দেখেন বইয়ের ভাষায় যদি আমরা বলি বৃহদাকার পথে কোনো বস্তুর চলাচল, অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান হইতে যাত্রা শুরু করে পুনরায় ওই স্থানে ফিরে আসাকে সঞ্চালন বলে। মানবদেহে সঞ্চালন রয়েছে, যে সঞ্চালন নিয়ে আমরা কথা বলতেছি। আমরা যদি এটাকে একটু চিত্রের সাহায্যে দেখি, দেখেন আমাদের হার্ট থেকে রক্তটা বিভিন্ন মাধ্যমে দিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আবার হার্টে ফিরে আসতেছে, এই জন্যই এটাকে আমরা সঞ্চালন বলতেছি। এবং যেহেতু এটাকে আমরা একটা পাইপের সাথে তুলনা করতেছি, যেটা এখানে এসে ট্রান্সফার হয়ে আবারও ডিঅক্সিজেনেট হয়ে ফিরে আসতেছে, এখানে এসে অক্সিজেনেটেড হচ্ছে, অক্সিজেনেটে আবার হার্টে ফিরে আসতেছে, আবার হার্ট থেকে শরীরে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, সেখান থেকে আবার ডিঅক্সিজেনেটে ফিরে আসতেছে। এইভাবে যে বারবার সেটা ঘূর্ণয়মান হচ্ছে, এই ঘূর্ণয়মান যে প্রক্রিয়া সেটাকে আমরা সঞ্চালন বলে থাকি। এরপরে আমাদের এই সঞ্চালনটা আসলে কোন কোন দিকে হয় সেটা একটু জানবো। সঞ্চালনটা একটা হচ্ছে সিস্টেমিক কিংবা নিয়মতান্ত্রিক সঞ্চালন, সেটা হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড আর্টারি এবং ধমনীর মাধ্যমে দেহের বিভিন্ন কোষকলায় যায় এবং সেইখান থেকে আবার ভেইন কিংবা শিরার মাধ্যমে আবার যদি হার্টের ফিরে আসে, এটাকে বলা হয় সিস্টেমিক বা নিয়মতান্ত্রিক রক্ত সঞ্চালন।
আরেকটা আছে পালমোনারি বা ফুসফুসীয়, অর্থাৎ হার্ট থেকে ফুসফুসে রক্তটা যাচ্ছে আবার ফুসফুস থেকে হার্টে ফিরে আসতেছে, এটাকে বলা হয় পালমোনারি বা ফুসফুসীয়। আরেকটা আছে পোর্টাল। পোর্টাল হচ্ছে রক্ত যখন ক্যাপিলারি থেকে সঞ্চালন শুরু করে আবার আরেক ক্যাপিলারিতে শেষ হয়, তাকে হচ্ছে পোর্টাল বলা হয়। যেমন অন্ত্রের পোর্টাল ভেইন, আমরা পোর্টালটা চিত্রের মাধ্যমে দেখব একটু পরে। তার আগে আমরা একটু জেনে নিই যে এখানে একটা শব্দ আছে ক্যাপিলারি। ক্যাপিলারিটা কি জিনিস সেটা একটু দেখি। ক্যাপিলারি হচ্ছে অতি ক্ষুদ্র সঞ্চালক নালিকা যা আর্টিওল ও ভেনিওলকে সংযুক্ত করে। এদের পার্শ্ব দেওয়াল এক স্তর এন্ডোথেলিয়ান কোষ রয়েছে যেখানে রক্ত ও কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান প্রদান ঘটে। এবার আমরা একটা চিত্র দেখি যে আমাদের ক্যাপিলারিটা এখানে দেখা যাচ্ছে, এইখানে আমাদের ব্লাডটা পেরিফেরিতে এখানে এক্সচেঞ্জ হয়, ঠিক আছে। আর আমরা এখানে দেখতে চাইছিলাম হচ্ছে পোর্টাল যে এইটা সার্কুলেশনটা, সেটা আমরা দেখতে চাইছিলাম। দেখা যাচ্ছে কোনো একটা সময় যে রক্তটা একটার সাথে আরেকটা এখানে ওভারল্যাপিং হয়েছে, একটা নালী আরেকটা নালীর সাথে এসে মিশে গেছে, এটাকে বলা হয় পোর্টাল। অর্থাৎ এখানে যেমন ভেইনের সাথে একটা ভেইন এইখান থেকে যাইয়া আবার এখানে যে আরেকটা ভেইনের সাথে মিশে গেছে, আবার একটা আর্টারি আরেকটা আর্টারির সাথে মিশে গেছে, এই মিশে যাওয়াটাকে বলা হয় পোর্টাল সার্কুলেশন। তো সেটা আমরা একটা ক্যাপিলারির মাধ্যমে, এটা জালিকার মাধ্যমে এটা আমরা দেখলাম। তো এরপরে আমরা একটু অ্যানাস্টোমোসিস দেখব। অ্যানাস্টোমোসিসটা কি জিনিস? দুটি ব্লাড ভেসেল বা রক্তনালিকার মধ্যকার আন্তঃসংযোগকে অ্যানাস্টোমোসিস নামে আখ্যায়িত করা হয়। অ্যানাস্টোমোসিস ক্যাপিলারি পর্যায়ে বা ক্যাপিলারির পূর্ব পর্যায়ে হতে পারে। আমরা এখানে যে জিনিসটা দেখছিলাম আমাদের পোর্টাল সার্কুলেশন, সেই পোর্টাল সার্কুলেশনে যেভাবে একটার সাথে একটা আর্টারির সাথে আরেকটা আর্টারির যে সংযোগ হচ্ছে, একটা ভেইনের সাথে আরেকটা ভেইনের যে সংযোগ হচ্ছে, এই জিনিসটাকেই বলা হয় অ্যানাস্টোমোসিস। তো আমরা অ্যানাস্টোমোসিস প্রক্রিয়াটা জানলাম। এরপরে আমরা একটু পূর্বের ক্লাস থেকে এখন শুরু করব। আমরা যে মেডিকেল টার্মগুলো প্রয়োজন ছিল সেই টার্মগুলো জানছি। আর্টারি কাকে বলে, ভেইন কাকে বলে, আর্টারি ভেইনের গঠনতন্ত্র সম্পর্কে জানলাম, সেই সাথে আর্টারি ভেইনের যে সঞ্চালন প্রক্রিয়া, অ্যানাস্টোমোসিস, ক্যাপিলারি, সেই বিষয়গুলো সম্পর্কে জানলাম। এখন যেহেতু আমরা এটাকে সঞ্চালন করব কোন কোন প্রক্রিয়া সেদিকে যাব। আমি প্রথমে হার্ট থেকে আলোচনাটা শুরু করব, আপনারা একটু দেখবেন। এখানে আমরা পূর্বের ক্লাসে এই ফিগারটা দেখাইছিলাম আমি আপনাদেরকে। তো এখানে আমি যেহেতু আর্টারি দিয়ে শুরু করব, সেহেতু আমরা হার্টের যে লেফট চেম্বারটা আছে, এটা হচ্ছে আমাদের লেফট চেম্বার। এই লেফট চেম্বার থেকে হচ্ছে আমাদের ব্লাডটা পিউরিফাই হয়ে ফুসফুস থেকে আসে, সেইখান থেকে পালমোনার, এটা হচ্ছে অ্যাওর্টার মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যাবে। তো আমরা প্রথমে একটু দেখব যে এই যে আমাদের রাইট ভেন্ট্রিকল যে রক্তটা ফুসফুসে পৌঁছায় দিল, সেই ফুসফুস কিভাবে আমার রক্তটাকে পিউরিফাই করতেছে, অর্থাৎ ডিঅক্সিনেটেড রক্তকে কিভাবে অক্সিজেনেটেড করতেছে, কিভাবে। আমাদের এখানে কিছু শব্দের সাথে পরিচিত হতে হবে। যদি আপনারা বিজ্ঞান বই পড়ে থাকেন, সব বিজ্ঞান বই আছে, যারা আর্টসের ছাত্র কিংবা সায়েন্স সবারই এটা পড়তে হয়েছে। অসমোসিস প্রক্রিয়া, ফিল্ট্রেশন প্রক্রিয়া, ঠিক আছে, এই বিষয়গুলো যারা যারা মোটামুটি এই টার্মগুলোর সাথে পরিচিত তাদের জন্য এটা বুঝতে খুব সুন্দর হবে। তো আমি একটু ভিডিওটা আপনাদেরকে দেখাবো আগে, যে কিভাবে ফুসফুস আমাদের ডিঅক্সিনেটেড ব্লাডকে অক্সিজেনেটেড করতেছে। Gaseous exchange refers to the process of oxygen and carbon dioxide moving between the lungs and blood. Air passes into the lungs via bronchi, bronchioles, and then into alveoli. This is where gaseous exchange takes place. Alveoli are individual hollow cavities contained within alveolar sacs or ducts. There are approximately 3 million alveoli within an average adult lung. They have very thin walls which permit the exchange of oxygen and carbon dioxide gases. A network of small blood vessels called capillaries, into which the inspired gases pass, surrounds alveoli. Diffusion occurs when molecules move from an area of high concentration to an area of low concentration. This occurs during gaseous exchange because the blood in the capillaries surrounding the alveoli has a lower concentration of oxygen than the air in the alveoli, which has just been inhaled. Because both alveoli and capillaries have walls which are only 1 cell thick, this allows gases to easily diffuse from one to the other.
The same happens in reverse with carbon dioxide, CO2. The blood in the surrounding capillaries has a higher concentration of CO2 than the inspired air. Therefore, CO2 diffuses the other way, from the capillaries into the alveoli, where it can then be exhaled or breathed out. We can see the results of gaseous exchange from comparing air we breathe in with the air we breathe out. Visit TeachP. যে ভিডিওটা দেখলেন আপনারা, এর মধ্যে তিনটা শব্দকে সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে ফিল্ট্রেশন, আর একটা হচ্ছে অসমোসিস, আর একটা হচ্ছে ডিফিউশন। এই তিনটা প্রক্রিয়ায় আমাদের আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি সেই নিঃশ্বাসের মাধ্যমে যে অক্সিজেনটা যাচ্ছে, ফুসফুস শুধুমাত্র তার অ্যালভিওলাইতে একটা বিশিষ্ট প্রক্রিয়ায় শুধুমাত্র অক্সিজেনটা ওখানে পৌঁছায়। আর অক্সিজেনের আমাদের যে নিঃশ্বাসের সাথে যে বায়ুটা যায় তার মধ্যে কিন্তু অক্সিজেন ছাড়াও আরও অনেক কিছু থাকে, সেটাকে সে অ্যালভিওলাইতে পৌঁছাতে দেয় না। ফুসফুস নিজের থেকে বাকি অক্সিজেন বাদ দিয়ে বাকি যে ম্যাটেরিয়ালস কিংবা যে জিনিসগুলো থাকে আমাদের বাতাসের সাথে, সেইগুলোকে সে আগেই আটকায় দেয়। শুধুমাত্র অক্সিজেনটাকে সে অ্যালভিওলাইতে পৌঁছায় এবং সেইখান থেকে ডিফিউশন, অসমোসিস আর হচ্ছে ফিল্ট্রেশন প্রক্রিয়ায়। এখানে একটু সহজ করে বলি, কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে লো কনসেন্ট্রেশন এরিয়া থেকে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশন এরিয়ায় যায়, অর্থাৎ বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় অক্সিজেনটা যাওয়ার জন্য চেষ্টা করে। অন্যদিকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে হাই কনসেন্ট্রেশন এরিয়া থেকে লো কনসেন্ট্রেশনের জায়গায় যাওয়ার চেষ্টা করে। তো এইরকম একটা প্রক্রিয়ায় আমাদের ফুসফুসে অক্সিজেনটা এক্সচেঞ্জ হয়। অর্থাৎ আমরা হার্ট যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা সে পৌঁছায় দিচ্ছে ফুসফুসের কাছে, ফুসফুসটাকে ডিফিউশন, অসমোসিস এবং ফিল্ট্রেশন প্রক্রিয়ায় সেটাকে সেখান থেকে কার্বন ডাই অক্সাইডটাকে সে সরাইয়া অক্সিজেনেটেড করিয়া আবারও হার্টের কাছে পৌঁছায় দেয়। তো আমরা হার্টের কাছে যখন আমাদের ব্লাডটা পৌঁছালো, সেটা পৌঁছাচ্ছে আমাদের পালমোনারি ভেইনের মাধ্যমে, সেটা আসতেছে আমাদের লেফট অট্রিয়ামে। লেফট অট্রিয়াম থেকে এটা চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের হচ্ছে অ্যাওর্টার যাত্রা শুরু। আমরা এটা দেখতেছি, এটা হচ্ছে অ্যাওর্টা। সেই অ্যাওর্টাটা উপরে চলে আসছে, এখান থেকে আসে আর্চ অফ দ্য অ্যাওর্টা বলা হয় জায়গাটাকে। এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছে, আবার এখান থেকে দেখা যাচ্ছে তিনটা নালী উপর দিকে উঠে গেছে। আমরা এই সম্পর্কে এখন জানবো সেটা কিভাবে হচ্ছে, যে নালীগুলোর নাম কি এবং এটা কোথায় আমাদের অক্সিজেনেটেড ব্লাডটাকে পৌঁছায় দিচ্ছে। তো আমরা চলে যাব নিচের দিকে। দেখেন আমাদের প্রথমেই আছে অ্যাওর্টা, আমি যেটার নাম বলছিলাম অ্যাওর্টা। তো অ্যাওর্টাটা আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে উঠে আসছে। আমরা এখানে এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা একটা অ্যাওর্টা। অ্যাওর্টাকে বাংলায় যদি বলা হয় এটাকে মহাধমনী বলা হয়। তো মহাধমনীটা আমরা একটু দেখি। সেই মহাধমনীটা আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে উঠে আসছে। যখন এটা উঠতে শুরু করলো সেটাকে বলা হয় অ্যাসেন্ডিং অ্যাওর্টা। অ্যাসেন্ডিং অ্যাওর্টা থেকে এটাকে একটা কার্ভের মতন এখানে চলে আসছে, এটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। আমরা এখানে দেখতে পাচ্ছি আর্চ অফ অ্যাওর্টার থেকে এরপরে যখন এটা নিচের দিকে নামতে শুরু করলো এটাকে বলা হয় ডিসেন্ডিং অ্যাওর্টা। তো আমরা নিচের দিকে একটু পরে যাচ্ছি, আমরা একটু উপর দিকে যাই। উপর দিকে আমাদের এখানে দেখা যাচ্ছে তিনটা নালী উপর দিকে উঠে গেছে। সেই তিনটা সম্পর্কে আমরা একটু দেখি যে কি কি আছে এইখানে। তিনটার মধ্যে আমাদের দেখেন এখানে লেখা আছে ব্রাকিওসেফালিক আর্টারি, অর্থাৎ প্রথম যে নালীটা উপর দিকে উঠে গেছে এটাকে বলা হয় ব্রাকিওসেফালিক আর্টারি। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটার নামও ব্রাকিওসেফালিক আর্টারি। একটাকে বলা হয় রাইট ব্রাকিওসেফালিক আর্টারি, আর একটাকে বলা হয় লেফট ব্রাকিওসেফালিক আর্টারি। এখানে একটু বলে রাখি, এই একটা নালিকা ধরে আমরা যদি যাই তাহলে এইটা যে কাজ যেখানে যেখানে যাচ্ছে, অর্থাৎ বাম সাইডটা আমাদের ডান সাইডটা একইভাবে সেই জায়গাতে যাচ্ছে। তো আমরা একটা সাইড যদি বুঝতে পারি আমরা অন্য একটা সাইডও বুঝতে পারবো। তো আমরা একটু যাই, দেখি এখানে এসে আমাদের আর্টারিটা দেখা যাচ্ছে আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে, অর্থাৎ রাইট ব্রাকিওসেফালিক আর্টারিটা এখানে এসে আবার দুই ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি এবং রাইট কমন ক্যারোটিড আর্টারি। তো আমরা অ্যাওর্টা এ পর্যন্তই। অ্যাওর্টার পরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তীতে আর্টারিগুলো আছে তার দিকে আমরা যাচ্ছি। আমাদের কমন ক্যারোটিড আর্টারি সম্বন্ধে জানবো আমরা। এখানে আমরা পাইছিলাম
কমন ক্যারোটিড আর্টারি। তো কমন ক্যারোটিড আর্টারি নিয়ে আমরা একটু যাই। এই কমন ক্যারোটিড আর্টারিটা আমাদের হচ্ছে মস্তিষ্কে চলে গেছে আমাদের গলার ডান পাশ দিয়ে কানের পাশ দিয়ে সরাসরি উপর দিকে চলে গেছে। আমরা এখানে একটা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমন ক্যারোটিড আর্টারি। এটা আবার সামনে একটু উঠে এটা নাম চেঞ্জ করছে, আমরা সেই নামটাও দেখব যে কি নামে আসছে। এটা একটু উপরে উঠে সে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এই দুটো নামে সে পরিচিত হয়েছে আর একটু উপরে উঠে। তাহলে আমরা কি দেখলাম, এখান থেকে আমাদের যে ব্র্যাকিওসেফালিক আর্টারিটা উপর দিকে ওঠা শুরু করছিল সে দুই ভাগ হয়েছে। আমরা সাবক্লাভিয়ান আর্টারিটা আর একটু পরে বলবো, আগে আমরা কমন ক্যারোটিড আর্টারিটা শেষ করে আসি, তারপরে সাবক্লাভিয়ান আর্টারিতে যাব। তো রাইট কমন ক্যারোটিড আর্টারিটা এখান থেকে উঠতে শুরু করলো, একটু পরে উঠে সে আবার তার নাম পরিবর্তন করলো, নাম পরিবর্তন করে সে হয়ে গেল হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। সেটা ধীরে ধীরে আমাদের কানের পাশ দিয়ে সার্ভাইকালের পাশ দিয়ে চলে গেল মস্তিষ্কে। মস্তিষ্কে যাইয়া কি করতেছে আমরা একটু দেখি। ব্লাড সার্কুলেশন অফ দ্য ব্রেন এখানে লেখা আছে, তো আমরা একটু দেখি সেটা কি করছে মস্তিষ্কে যাইয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। আমরা এখানে কিন্তু দেখছিলাম যে আমাদের ক্যারোটিড আর্টারিটা কমন ক্যারোটিড আর্টারি দুই ভাগে ভাগ করছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা আমাদের মুখে চলে আসছে, আমাদের মুখে যে ব্লাড সাপ্লাইটা হয় ফেসিয়াল রিজনে সেটা চলে আসছে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির মাধ্যমে। অন্যদিকে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি চলে গেছে আমাদের ব্রেনে। ব্রেনে কিভাবে গেল, এই যে দেখা যাচ্ছে আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অর্থাৎ এইখান থেকে আসছে এটা। তো আমরা আরেকটু দেখি, এই যে আরেকটা আর্টারি আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা যে ডাইন সাইড থেকে আলোচনা করে আসছিলাম এটা বাম সাইড থেকে চলে আসছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। তো এটা আসিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি রক্তটা এখান থেকে যাইয়া এইদিকে যাইয়া নালি হচ্ছে, এইখানে যাইয়া নালি হয়েছে, এখান থেকে এইদিকে গেছে। এই যে বিভিন্ন একটা গোল্লা একটা সার্কেলের তৈরি হয়েছে, এটাকে বলা হয় সার্কেল অফ হুইলস। মনে রাখবো সার্কেল অফ হুইলস। সার্কেল অফ হুইলস বলতে এখানে একজন বিজ্ঞানী ছিলেন যার নামের একটা অংশ ছিল হুইলস। তো উনি এই জায়গাটা, এই ব্রেনের যে রক্ত সঞ্চালনটা আছে সেই রক্ত সঞ্চালনের আর্টারির যে স্ট্রাকচারটা সেটা উনি প্রথম আবিষ্কার করছিল। এই জন্য ওনাকে সম্মান প্রদর্শন ক্ষেত্রে এর জায়গাটার নামকরণ করা হয়েছে সার্কেল অফ হুইলস। আমাদের ব্রেনকে খুব সুযত্নে ব্লাড সার্কুলেশন দেওয়া হয়েছে যাতে কোনো দিক থেকে সে কোনো ধরনের ঘাটতিতে কিংবা অক্সিজেনের ঘাটতিতে কিংবা পুষ্টির ঘাটতিতে কোনো রকম না পড়ে, সেই জন্য একে চারিদিক থেকে সাপোর্ট পাওয়া হয়েছে। এবং এই সাপোর্টটা দেখা যাচ্ছে যে একটা দিক থেকে যদি বন্ধ হয়ে যায় তাহলে অন্য আর একটা দিক থেকে সে সাপোর্টটা নিতে পারবে, সেইভাবে এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। তারপরেও আমরা বিভিন্ন সময় বিভিন্ন অসুস্থতায় পড়ে যাই, ব্রেনের স্ট্রোকজনিত কিংবা অন্য অন্য আর্টারি ভেইনের রোগ কারণে আক্রান্ত হই এত সাপোর্ট থাকার পরেও। সো আমরা বিষয়টা নিয়ে একটু আগাই যাই। এটা আমাদের ব্রেনের ব্লাড সার্কুলেশন, সার্কেল অফ হুইলস বললে যে কেউ চিনতে পারবে মেডিকেল রিজনে। এই পাশে আমরা ব্রেনের একটা অংশ দেখতে পাচ্ছি, সেখানেও সার্কেলস অফ হুইলসের চিত্রটা দেখা যাচ্ছে এবং এখান থেকে বিভিন্ন দিকে রক্তটার একটা সার্কুলেশন দেখা যাচ্ছে। তো এটা গেল আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং সেটা কোথায় গেছে, আমাদের মস্তিষ্কে গেছে। আর হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির কথা আমি বলছি, এটা আমাদের ফেসিয়ালে চলে আসতেছে। তো এরপরে আমরা যাব, আমরা এখানে বাদ রেখে আসছিলাম সাবক্লাভিয়ান আর্টারি। সেই সাবক্লাভিয়ান আর্টারিটা আমাদের চলে গেছে। আমরা এর আগে যে আপার লিম্প পড়ছিলাম আপনাদের যদি মনে থাকে, এই আপার লিম্পে যাওয়ার শুরুটা ব্লাডের যে আর্টারিগুলো আছে সেই আর্টারিগুলো যখন শুরু করলো আমাদের ব্র্যাকিওসেফালিক থেকে যখন কমন ক্যারোটিড আর্টারিতে চলে গেল, তখন যখন ভাগ হয়ে গেল সেই সাবক্লাভিয়ান আর্টারি দিয়ে আমাদের আপার লিম্পে আর্টারিগুলো যাত্রা শুরু। তো আমরা একটু দেখি আপার লিম্পে আমাদের কি কি আর্টারিগুলো আছে। এখানে আছে সাবক্লাভিয়ান আর্টারি, অ্যাক্সিলারি আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, আলনার আর্টারি, রেডিয়াল আর্টারি। তো আমরা একটু দেখি জিনিসটা যে কোথায় কিভাবে আছে। আমরা এইখান থেকে যে এখানে লেখা আছে রাইট সাবক্লাভিয়ান আর্টারি, যেহেতু এটা আমাদের ডান সাইডে যাচ্ছে সেহেতু এটাকে রাইট সাবক্লাভিয়ান আর্টারি হচ্ছে। তারপর এখান থেকে আর একটু আগাইলে এটার নামকরণ করা হয়েছে আচ্ছা, এই একই জায়গায় অ্যাক্সিলারি আর্টারি হবে, কারণ আমাদের এইটা হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। তো এই অ্যাক্সিলারি আর্টারি থেকে আরেকটু সামনে যখন অ্যাক্সিলারি আর্টারিটা আগাইলো তখন এটার নাম হয়ে গেল ব্র্যাকিয়াল আর্টারি।
ব্র্যাকিয়াল আর্টারিটা আমাদের হচ্ছে আর্মে থাকে, আর্মের থেকে যখন এটা আমাদের এলবো জয়েন্টটাকে পাস করে আমাদের ফোরামে চলে গেল, তখন আমাদের এই ব্র্যাকিয়াল আর্টারিটা এখানে এসে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা আমাদের রেডিয়াল আর্টারি হয়ে গেল, আর একটা আলনার আর্টারি হয়ে গেল। এখানে এসে এই আলনার আর্টারি এবং রেডিয়াল আর্টারি পুরোপুরি আমাদের যে হ্যান্ড আছে সেই হ্যান্ড পর্যন্ত এটা সাপ্লাই দিচ্ছে। তো এটা ছিল আমাদের আপার লিম্পে। এরপরে আমরা চলে যাব আমাদের যে আর্টারিটা নিচের দিকে নামিয়ে আসলো সেই দিকে আমরা একটু চলে যাই। আমরা একটু উপর থেকে দেখে আসি যে আমরা দেখেন এখানে লেখা আছে আমাদের যে অ্যাওটাটা একটা আর্চ ফাউন্ডিং করে নিচের দিকে নামিয়ে আসলো। তাহলে নিচের দিকে যখন নামিয়ে আসলো তখন আমরা নিচের দিকে আমরা উপরের রিজনটা পাইলাম যে কোথায় কোথায় গেছে এবং কোথায় কোথায় ব্লাড সাপ্লাই দিচ্ছে এবং তার নামটা কি হচ্ছে। এবার আমরা এটাকে নিয়ে নিচের দিকে চলে আসব। নিচের দিকে কোথায় যাচ্ছে, আমাদের এই আর্টারিটা ডিসেন্ডিং অ্যাওটাটা চলে যাচ্ছে প্রথম আমাদের বুকের ভিতর দিয়ে, আমাদের হার্টের পিছন দিয়ে, বুকের ভিতর দিয়ে, আমাদের ভার্টিব্রাল রিজনের সামনে দিয়ে, আমাদের ডায়াফ্রামকে পাস করে আমাদের পেটের মধ্য দিয়ে চলে যাচ্ছে সরাসরি আমাদের আম্বলিকাল রিজনে। সেইখান থেকে এটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে আমাদের লোয়ার লিম্পে অর্থাৎ আমাদের পায়ের দিকে চলে গেছে। তাহলে এটা কিভাবে গেছে আমরা একটু সেই জিনিসটা একটু খেয়াল করি যে এটা কিভাবে গেছে। তো আমরা চলে যাই সেই জায়গায়। আমাদের প্রথমেই আছে যখন আমাদের হার্টেরটা পিছন দিকে চলে গেল তখন কোথায় গেল, সেটার নাম হয়েছে ইন্টারকোস্টাল আর্টারি। আরেকটা নাম আছে আমাদের ইন্টারনাল থোরাসিক আর্টারি। এই ইন্টারনাল থোরাসিক আর্টারি আর ইন্টারকোস্টাল আর্টারি এই দুটো পাশাপাশি অবস্থান করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রিবসগুলো আছে এই রিবসগুলোর ভিতর দিয়ে আমাদের যে আর্টারিগুলো সাপ্লাই হয়েছে ডিসেন্ডিং অ্যাওর্টা থেকে, সেইটাকে আমরা বলতেছি ইন্টারকোস্টাল আর্টারি। আবার এই জায়গা দিয়ে দেখেন বিভিন্ন ধরনের নার্ভগুলো আমাদের স্টারনামে সাপ্লাই দিছে। তারপরে আমাদের আসবটা অ্যাওর্টা দুটো ভাগ হয়ে দুই সাইড থেকে রক্তটা আমাদের বুকের বিভিন্ন রিজনে সাপ্লাই দিছে, এটা হচ্ছে আমাদের থোরাসিক আর্টারি। তো এইখান থেকে আমরা চলে যাব আরও নিচের দিকে। নিচের দিকে চলে গেলে আমাদের ডায়াফ্রামকে ক্রস করে আমাদের যে আস অফ দ্য আওয়ারটা ডিসেন্ডিং আওয়ারটা নামিয়ে আসছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিসেন্ডিং আওয়ারটা। যখন এটা ডায়াফ্রামকে অতিক্রম করলো তখন আমরা এটাকে বলি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। আমরা একটু দেখি অ্যাবডোমিনালটা যখন এটা ডায়াফ্রামকে কভার মানে ভেদ করে নিচে চলে গেল, পেটের অংশে চলে গেল, তখন এটার নাম হয়ে গেল অ্যাবডোমিনাল অ্যাওর্টা। তো অ্যাবডোমিনাল অ্যাওর্টা পেটে নামিয়ে সে কি করছে, সে অ্যাওর্টাটা নিচের দিকে নামছে, কিন্তু নামতে যাইয়া সে আমাদের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে সে সাপ্লাই দিয়ে গেছে। অর্থাৎ আমাদের এই পাশে আছে লিভার, ডান সাইডে লিভারটাকে সে সাপ্লাই দিছে কমন হেপাটিক আর্টারি এটার মাধ্যমে। আমরা এখানে কমন হেপাটিক আর্টারিটা দেখতে যাচ্ছি এবং এর সাথে আছে প্রপার হেপাটিক আর্টারি, এটাও এইখানে এসে আমাদের কমন হেপাটিক আর্টারিটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, তার একটার নাম হচ্ছে প্রপার হেপাটিক আর্টারি। যাই হোক, এটার মাধ্যমে আমাদের যে লিভার আছে লিভারকে অক্সিজেনেটেড রক্ত সাপ্লাই দিচ্ছে। আর এরপরে আমাদের এই পাশে হচ্ছে আমাদের স্টোমাক। স্টোমাকে হচ্ছে যে আর্টারির মাধ্যমে সাপ্লাই দিচ্ছে তাকে আমরা বলি লেফট গ্যাস্ট্রিক আর্টারি, এটার মাধ্যমে। এছাড়া আমাদের গ্যাস্ট্রোডিউডেনাম আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এর মাধ্যমেও আমাদের গ্যাস্ট্রিক রিজন এবং আমাদের ডিউডেনাম, সেই সাথে আমাদের এইখানে আছে হচ্ছে প্যানক্রিজ, তাকেও রক্ত সাপ্লাই দিচ্ছে। এবং সেই সাথে আমাদের আরও বাম সাইডে আছে হচ্ছে আমাদের স্প্লিন। তো স্প্লিনটাকেও রক্ত সাপ্লাই দিচ্ছে, যেটার মাধ্যমে সাপ্লাই দিচ্ছে সেটাকে বলা হয় স্প্লেনিক আর্টারি। তো আমরা যদি আরেকটু নিচে নামি তাহলে আমরা কি দেখতে পাবো যে আমাদের যে অ্যাবডোমিনাল আর্টারি সে এরপরে আমাদের যে কিডনি আছে, দুটো কিডনি, সেই কিডনিকে রক্ত সাপ্লাই দিচ্ছে। সেখানে এসেও তার নামটার পরিবর্তন হয়েছে, সেটাকে বলা হয় রেনাল আর্টারি। তো এখানে এসে আমরা পাইলাম হচ্ছে রেনাল আর্টারি। তো আমাদের এই যে অ্যাবডোমিনাল আর্টারি আরও নিচে নামতে শুরু করলো, নামলে কোথায় যাচ্ছে আমরা একটু দেখি।
আমরা এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি এই চিত্রটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম, এখানে লেখা আছে এটা ডায়াফ্রাম। এই ডায়াফ্রামটাকে ভেদ যখন করলো তখন আমাদের এটা অ্যাবডোমিনাল অ্যাওটা হয়ে গেল। সেই অ্যাওটাটা এখানে আমাদের কিডনিকে সাপ্লাই দিচ্ছে, এখানে সেই চিত্রটা দেখা যাচ্ছে। এবং পাশে এটা আমাদের আর্টারি ভেইন দেখা যাচ্ছে, আমাদের যে ইনফেরিয়র ভেনা কাভা সেটাকে দেখা যাচ্ছে। তো আমরা একটু দেখি যে যখন আমাদের কিডনিকেও ব্লাড সাপ্লাই দেওয়া হয়ে গেল তখন আমাদের অ্যাওটা কোন দিকে যাচ্ছে। তো তখন আমাদের অ্যাওটাটা আরও নিচের দিকে এসে দেখেন এখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এই দুই ভাগে বিভক্ত হওয়া এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কমন ইলিয়াক আর্টারি। এই কমন ইলিয়াক আর্টারিটা আবার একটু সামনে আসি দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটাকে বলা হয় ইন্টারনাল ইলিয়াক আর্টারি, আর একটাকে বলা হয় এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। আবারও আমরা একটা সাইড দিয়ে নামিয়ে যাব, অন্য একটা সাইড আমাদের না জানলে হবে, কারণ একটা সাইড জানলে আমরা আর একটা সাইড এমনিতেই জানিয়ে যাব। তো আমরা একটু এখান থেকে শুরু করি, আমাদের কমন ইলিয়াক আর্টারি থেকে। এখানে এসে দুই ভাগে ভাগ হয়ে গেল কমন ইলিয়াক আর্টারিটা। তারপরে আসিয়ে এই কমন ইলিয়াক আর্টারি আবার দুই ভাগে ভাগ হয়ে গেল, একটাকে বলা হয় ইন্টারনাল ইলিয়াক আর্টারি, আর একটাকে বলা হচ্ছে এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। এই ইন্টারনাল ইলিয়াক আর্টারি আমাদের যে ইউরিনারি ব্লাডার আছে এবং আমাদের যে সেক্সুয়াল অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে, অর্থাৎ তলপেটে যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলোকে ব্লাড সাপ্লাই দেয় হচ্ছে আমাদের ইন্টারনাল ইলিয়াক আর্টারি। আর এক্সটার্নাল ইলিয়াক আর্টারিটা আমাদের লোয়ার লিম্পে নিচে নামে গেল, অর্থাৎ আমাদের পায়ের দিকে নামে গেল। তাহলে পায়ের দিকে নামিয়ে সে কি করতেছে আমরা একটু সেদিকে যাই, লোয়ার লিম্পে আমরা চলে যাই। লোয়ার লিম্পে আমাদের কি কি আর্টারি আছে সেটা একটু দেখি। লোয়ার লিম্পে আমাদের প্রথম আর্টারি আছে ফেমোরাল আর্টারি, পোপটিটিয়াল আর্টারি, তারপরে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। তাহলে আমরা একটু আবার দেখি যে আর্টারিগুলো কোথায় কিভাবে আছে। তাহলে আমরা দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইলিয়াক আর্টারি, যেটা আমাদের ইউরিনারি ব্লাডার এবং আমাদের যে লোয়ার অ্যাবডোমেনের যে অর্গানগুলো আছে সেটাকে রক্ত সাপ্লাই দিচ্ছে। তার পাড়ি দিয়ে আমাদের এক্সটার্নাল ইলিয়াক আর্টারিটা নেমে গেছে। নেমে যাইয়া প্রথম হচ্ছে আমাদের থাই রিজনে যে আর্টারিটা আছে তার নামকরণ করা হয়েছে ফেমোরাল আর্টারি, ঠিক আছে। তারপরে আমাদের হাঁটুর পিছনে, নি জয়েন্টের পিছনে দেখবেন একটা খাজের মতন আছে, এটাকে বলা হয় পোপটিটিয়াল ফসা অ্যানাটমির ভাষায়। তো সেইখান থেকে যখন আমাদের আর্টারিটা গেছে তখন সেটার নামকরণ করা হয়েছে পোপটিটিয়াল আর্টারি। তারপরে যখন আরেকটু নিচে গেছে আমাদের এই পোপটিটিয়াল আর্টারি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা আমাদের পায়ের সামনে দিয়ে গেছে আর একটা পিছন দিয়ে গেছে। যেটা আমাদের পায়ের সামনে দিয়ে গেছে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, আর পিছন দিয়ে যেটা গেছে সেটাকে বলা হয় পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এভাবে এই পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি এবং অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি পুরো পাটাকে কভার করে আমাদের যে পায়ের পাতা আছে সেই পর্যন্ত রক্ত সাপ্লাই দিছে। তাহলে এটা ছিল আমাদের আর্টারি, যেটা আমাদের হার্ট থেকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় রক্ত সরবরাহ করছে। তো এই বিষয়টা আমরা আর্টারিটা এখানেই শেষ করতেছি, কারণ হচ্ছে আমাদের আর্টারি যেখানে যেখানে সাপ্লাই দেওয়ার দরকার এবং যেভাবে যে নামের মাধ্যমে সে সাপ্লাই দিচ্ছে সেটা আমরা জানছি। এরপরে আমরা জানবো ভেইনের বিষয়টা, ভেইনে কিভাবে এই রক্তটা আবার আমাদের শরীরের বিভিন্ন জায়গা থেকে হার্টে ফেরত আসতেছে সেটা আমরা জানবো। সেটাতে আমরা এবার আমরা উল্টা দিক থেকে শুরু করব, কারণ হচ্ছে আমরা এখন আমাদের ব্লাডটা যাচ্ছে হচ্ছে শরীরের পেরিফেরি অঞ্চল থেকে হার্টে ফেরত যাবে, যার কারণে আমরা পেরিফেরি থেকে শুরু করব। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে এই জিনিসটাকে দেখব। প্রথমেই আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা আমরা হাত থেকে শুরু করি। হাত থেকে আমাদের আছে পালমার ডিজিটাল ভেইন, এইখান থেকে আমাদের রক্তটা, অর্থাৎ আমাদের যে অক্সিজেনেটেড রক্তটা আসছিল সেটা এখান থেকে ডিফিউশন, ফিল্টারেশন এবং অসমোটিকভাবে এটা চেঞ্জ হইয়া আমাদের শরীরে পুষ্টিটা পৌঁছায় দিয়ে আর এখানে যে বজ্র পদার্থটা তৈরি হয়েছে সেটাকে বহন করে ভেইনটা আবারও নিয়ে যাবে। তাহলে সেইখান থেকে শুরুটা হয়েছে কিভাবে, পালমার ডিজিটালিস ভেইন থেকে। এইখান থেকে আরেকটু আগাইয়া এখানে একটা আর্চ তৈরি হয়েছে, এটাকে বলা হয় আর্চ, যেটা আমরা হার্টের মধ্যেও দেখছিলাম। সেইখান থেকে আবার দেখেন এখানে যে যে নামে আর্টারিটা আসছিল সেই একই নামে ভেইন এই রক্তটাকে ফেরত নিয়ে যাবে। তো আমরা দেখি, আমরা যেমন আলনার আর্টারি পাইছিলাম, এখানে আলনার ভেইন আছে। আমরা রেডিয়াল আর্টারি পাইছিলাম, এখানে রেডিয়াল ভেইন আছে। তারপর এখান থেকে আরেকটু উপরে উঠে গেলে আমরা ব্র্যাকিয়াল আর্টারি পাইছিলাম, সেটা এখানে ব্র্যাকিয়াল ভেইন আছে।
ঠিক আছে, এই যে আমাদের ব্র্যাকিয়াল ভেইনটা চলে আসছে। তারপর একটু উপরে চলে আসলে আমরা পাইছিলাম অ্যাক্সিলারি ভেইন আর্টারি, এখানেও অ্যাক্সিলারি ভেইন আছে। সেটা পরবর্তীতে আবার সাবক্লাভিয়ান ভেইন আমরা পাইছিলাম, সাবক্লাভিয়ান আর্টারি, যখন আর্টারি পড়ি সেটার মাধ্যমে আবারও আমাদের এইখানে এসে এটাকে বলা হয় কমন ক্যারোটিড আর্টারির মাধ্যমে আমাদের এই যে জায়গাটা আমি এইখানে পরে আসবো, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা। সেই ভেনা কাভাতে এসে মিশলো। তো আমরা এটা একইভাবে, এটা আমরা ডাইন পাশ দেখলাম, বাম পাশ থেকে সেই একইভাবে ব্লাডটা ফেরত আসে। এবার মস্তিষ্কের দিকে যদি যাই, মস্তিষ্ক থেকে দেখেন এখানে আছে আমাদের ভেনাস সাইনাস। সাইনাস সাধারণত ভেইনের অঙ্ক না, তবে এখান থেকে যে সাইনাসটা তৈরি হয় সেখান থেকে ব্লাডটা পিউরিফাই হয়ে মানে পিউরিফাই ব্লাডটা ওখানে তার পুষ্টিটা পৌঁছে দিয়ে আবার বজ্র পদার্থকে নিয়ে ফিরে আসে, সেটা সাইনাস রিদমের মাধ্যমে। তো এটা আবার যখন ফিরে আসলো তখন দেখেন আমাদের এক্সটার্নাল জগুলার ভেইন আছে, যেটা আমাদের এইখান দিয়ে কিন্তু একটা আর্টারি গেছিল, ক্যারোটিড আর্টারি, যেটা আমাদের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে পরিণত হয়েছিল। সেই একই জায়গা দিয়ে এবং পাশ দিয়ে এক্সটার্নাল জগুলার ভেইনটা ফিরে আসতেছে। তারপরে ইন্টারনাল জগুলার ভেইনটা তার একটু নিচের থেকে আসতেছে এবং এটা পরবর্তীতে একটা ট্রাঙ্কের মাধ্যমে আমাদের এই রিজন দিয়ে আবার এই সুপিরিয়র ভেনা কাভা এসে মিশে যাচ্ছে। আমরা এখানে সুপিরিয়র ভেনা কাভার নামকরণটা দেখতে পাচ্ছি। তো এটা ছিল আমাদের আপার লিম্ব এবং মাথা থেকে রক্তটা ফিরে আসার কাহিনী ভেইনের মাধ্যমে। আমরা এবার চলে যাব লোয়ার লিম্বে। লোয়ার লিম্বে আমরা এখানেও একটা সাইড দেখলে আর একটা সাইড বুঝতে পারবো। এখানে আমাদের ডিপ প্লান্টার ভেইন, সেইখান থেকে রক্তটা পিউরিফাই মানে ডিঅক্সিনেট হয়ে ভেইনের মাধ্যমে ওঠা শুরু করলো। তারপরে আছে আমাদের পেরোনিয়াল ভেইন, যেটা আমাদের লেগে অবস্থান করতেছে। তারপরে পোস্টোরিয়ার টিবিয়াল ভেইন, অ্যান্টোরিয়ার টিবিয়াল ভেইন, যেটা আমাদের পায়ের সামনে পিছনে আছে, সেই জায়গা থেকে ডিঅক্সিনেটেড হয়ে ভেইনের মাধ্যমে ফেরত যাচ্ছে। তারপরে আমরা পোপটিটিয়াল আর্টারি পাইছিলাম, এখানে সেই একই পোপটিটিয়াল ভেইন আছে আমাদের হাঁটুর পিছনে। তো সেটা দিয়ে উপর দিকে উঠতে শুরু করলো রক্তটা। তারপরে আমাদের আছে ফেমোরাল ভেইন, আমরা ফেমোরাল আর্টারি পাইছিলাম, এখানে ফেমোরাল ভেইন আছে। ফেমোরাল ভেইনটা চলে গেল কি কমন ফেমোরাল ভেইন, তারপরে চলে গেল এক্সটার্নাল ইলিয়াক ভেইনের মাধ্যমে। আমরা এক্সটার্নাল ইলিয়াক আর্টারি পাইছিলাম, এখানেও এক্সটার্নাল ইলিয়াক ভেইন পাচ্ছি। তারপরে ইন্টারনাল ইলিয়াক ভেইন, যেটা আমাদের ইউরিনারি ব্লাডার এবং আমাদের যে সেক্সুয়াল অর্গানগুলো কিংবা আমাদের লোয়ার অ্যাবডোমেনের যে অর্গানগুলো আছে সেখান থেকে ডিঅক্সিনেট হয়ে ভেইনের মাধ্যমে ফেরত আসতেছে। সেইখান থেকে আবার দেখেন এই যে আমাদের অ্যাবডোমিনাল আর্টারির সাথে এটা মিশে চলে গেল। এইখানে আসিয়া যখন সে আমাদের ডায়াফ্রামকে অতিক্রম করলো, সেই সময় এটার নাম হয়ে গেল ইনফেরিয়র ভেনা কাভা। তো এই মাধ্যমে মোটামুটি আমাদের বিভিন্ন অর্গান থেকে একইভাবে সে অক্সিজেনেটেড রক্তটাকে ত্যাগ করিয়া ভেইনের মাধ্যমে ডিঅক্সিজেনেটেড রক্তটা ফেরত আসছিল। আমরা আর্টারিতে ঠিক যেভাবে দেখছিলাম যে অবস্থান দিয়ে যে নামকরণের মাধ্যমে গেছিল, এখানে সেই নামগুলোই আছে, শুধু আর্টারির জায়গা ভেইন শব্দটা ব্যবহৃত হয়েছে। এবং আর্টারি এবং ভেইন পাশাপাশি অবস্থান করে চলাচল করে। আপনারা যদি উপরের চিত্রগুলো ভালোভাবে ফলো করেন দেখতে পারবেন এই জায়গাটা যে একটার পাশ দিয়ে আর একটা চলাচল করে। তো সেই হিসেবে নামকরণগুলো একই, শুধু আর্টারির জায়গা ভেইন, ভেইনের জায়গা আর্টারি, এতটুকুনি পার্থক্য আছে। তো আমরা এবার পাইলাম কি আমাদের রক্তটা উপরে হচ্ছে সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে এখানে পৌঁছাইছে, আর নিচে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভার মাধ্যমে এই জায়গা পর্যন্ত পৌঁছাইছে। এইখান থেকে আমরা এখন হার্টে ফিরে যাব। তো এই যে আমরা হার্টে চলে আসছি, আমাদের সামনে যে ফিগারটা আছে একটু দেখি এখানে, এটা আমাদের ইনফেরিয়র ভেনা কাভা, এটা আমাদের সুপেরিয়র ভেনা কাভা। আমরা দেখতে পাচ্ছি ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপেরিয়র ভেনা কাভা, এই দুটো মাধ্যমে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড চলে আসতেছে রাইট এট্রিয়ামে, আমরা এখানে দেখতে পাই। তারপরে আমাদের ট্রাইক্যাপসিড ভাল্বের মাধ্যমে রক্তটা চলে যাচ্ছে রাইট ভেন্ট্রিকলে, সেইখান থেকে আবার রক্তটা পালমোনারি আর্টারির মাধ্যমে চলে যাচ্ছে আমাদের ফুসফুসে। তো এই ছিল আমাদের রক্ত শরীরের বিভিন্ন জায়গায় হার্ট কিভাবে পৌঁছাই দিচ্ছে, কোন কোন নালিকার মাধ্যমে পৌঁছাই দিচ্ছে, অর্থাৎ যেগুলোকে আমরা আর্টারি বলি, এবং কিভাবে এই আর্টারি রক্তটা সেখানে পৌঁছায় যাওয়ার পরে সেইখান থেকে আবার মানে পুষ্টিটা দিয়ে
এবং অক্সিজেনটাকে পৌঁছাই দিয়ে আবার ভেইনের মাধ্যমে আমাদের হার্টে কিভাবে ফিরে আসে সেটা মোটামুটি আমরা সংক্ষিপ্তভাবে এবং বেসিক যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা জানলাম। এবার আমরা এই যে আমাদের পেরিফেরাল রিজনে অক্সিজেনের যে এক্সচেঞ্জটা হচ্ছে, অর্থাৎ আমার যে আর্টারিটা আমার শরীরের বিভিন্ন জায়গায় যাইয়া অক্সিজেনেটেড রক্তটাকে পৌঁছাই দিচ্ছে এবং সেইখানে কিভাবে এটা আবার ডিঅক্সিজেনেটেড হচ্ছে সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখব। সেটা আমি আবার একটু বলি, আমাদের যেমন হার্ট সেটাকে রক্তটাকে অক্সিজেনেট করার জন্য ফুসফুসের কাছে পৌঁছাই দিছিল, ফুসফুস সেটাকে অক্সিজেনেট করে আবার হার্টের কাছে পৌঁছেছিল, হার্ট আবার সেটাকে দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছাই দিচ্ছে, সেইখান থেকে আবার ডিঅক্সিজেনেটেড রক্ত হয়ে আবার হার্টের কাছে ফিরে আসতেছে। এখন এই বিষয়টা আমরা শুধুমাত্র দেখব এই জায়গাটায়। The major purpose of the circulatory system is to bring oxygen and nutrients to body tissues and remove wastes. This exchange happens in the smallest blood vessels called the capillaries. The walls of capillaries consist of a single layer of endothelial cells. Substances move between the blood and surrounding tissue in several ways. Diffusion through the plasma membranes of endothelial cells. The hydrophobic nature of the cell membrane makes it intrinsically permeable to small lipid-soluble molecules and small gases. Oxygen moves down its concentration gradient from the blood to the surrounding tissue, while carbon dioxide diffuses in the reverse direction. Glucose and other small water-soluble molecules move, in part, by facilitated diffusion. They use special channels, called transporters, to cross the cell membrane. Water moves by osmosis. Transcellular vesicle transport, or transcytosis. Some proteins and hormones are packaged into lipid vesicles and transported through endothelial cells by endocytosis and exocytosis. In most tissues, however, the bulk exchange of fluids and solutes is through the gaps between endothelial cells, called intercellular clefts, and in some tissues, through the pores of so-called fenestrated capillaries. Blood plasma containing nutrients moves out of capillaries at the arterial end of capillary beds in a process called filtration, while tissue fluid containing wastes reabsorbs back in at the venous end. This movement, called bulk flow, is driven by the balance between two forces. Hydrostatic force, generated by the difference in hydrostatic pressures inside and outside the capillaries. Hydrostatic pressure is defined as the pressure of fluids in a closed space. Inside capillaries, this is the same as capillary blood pressure. As tissues generally contain much less fluid than blood, hydrostatic pressure from inside capillaries is considerably higher than that from outside. Thus, hydrostatic force drives fluids and blood solutes out of capillaries. Hydrostatic force is opposed by osmotic force. Osmotic force, also called oncotic pressure, is generated mainly by the difference in protein concentrations between the blood and interstitial tissue. The blood has a much higher protein content due to albumin, and this draws water into blood vessels. Because the arterial end of a capillary bed is relatively closer to the heart than the venous end, capillary blood pressure and, by extension, hydrostatic pressure is higher at the arterial end. With osmotic pressure remaining the same throughout, the balance shifts from net outward flow at the arterial end to net inward flow at the venous end. Note that the net outward filtration pressure is greater than the net inward reabsorption pressure. This means more fluid is filtered out than reabsorbed back in. In fact, about 15% of the fluid is left in the tissues after capillary exchange. This fluid is picked up by the lymphatic system and returned to the circulation at a later point. Edema refers to abnormal. তাহলে এই বিষয়টা ছিল। এখানে আরেকটা নতুন শব্দ, আমাদের ফুসফুসে যখন অক্সিজেন গ্রহণ করছিল আমাদের রক্ত এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছিল, তখন আমাদের যে শব্দগুলো ছিল এখানে সেই একই শব্দগুলো ব্যবহার হয়েছে, কিন্তু নতুন একটা শব্দ যোগ হয়েছে এখানে, হাইড্রোস্টলিক প্রেশার।
অর্থাৎ এইখানে আমাদের যে রক্তের একটা চাপ আছে সেই চাপটাকে এখানে যোগ করা হয়েছে, সেই চাপটা 30 মিলি 20 মিলি এরকম একটা বিষয়, মিলিমিটার অফ মার্করি এই হিসেবে দেখানো হয়েছে। সেভাবে কি হচ্ছে, আমাদের যে অক্সিজেনেটেড যে ব্লাডটা এই আমাদের পেরিফেরি রিজনে চলে গেছে, সেইখান থেকে এই জায়গায় এসে ক্যাপিলারি রিজনে এসে এক্সচেঞ্জ হয়ে তার মধ্যে অবস্থিত যে অক্সিজেনটা আছে সেই অক্সিজেন এবং সেই সাথে রক্তের মধ্যে আরও কিছু জিনিস থাকে, আমাদের পুষ্টি থাকে, কিছু আমাদের যে লিম্ফ নোডের কিছু ভ্যাসিলিক রিজন থাকে, আমাদের গ্ল্যান্ড থেকে আসা কিছু ফ্লুইড, বিভিন্ন ধরনের প্রোটিন এবং আমাদের পুষ্টি জাতীয় দ্রব্যাদি থাকে, সেইগুলো আমাদের কি হচ্ছে একটা হাইড্রোস্ট্যাটিক প্রেসারের মাধ্যমে সেই পুষ্টিটা আমাদের সেলে চলে যাচ্ছে এবং সেইখান থেকে ডিফিউশন এবং ফিল্ট্রেশন প্রক্রিয়ায় আমাদের ব্লাডটা আবার ডিঅক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, অর্থাৎ তার সাথে কিছু বজ্র জিনিস, অর্থাৎ শরীরে যেগুলো থাকার কথা না, সেটা আমাদের সব জায়গায় কিছু না কিছু বজ্র অর্থাৎ ওয়েস্ট পদার্থ ম্যাটেরিয়ালস তৈরি হয়, সেটা আবার এখান থেকে আমাদের যে নালীগুলো আছে যেটাকে আমরা ভেইন নামে আখ্যায়িত করি, সেইখান থেকে আবার এটাকে বহন করে হার্টের দিকে নিয়ে যায়। তো এটা ছিল আমাদের যে হার্টের ব্লাড সার্কুলেশন, যেটা নিজস্ব একটা সার্কুলেশন আছে, আর একটা সার্কুলেশন আছে তার যে রক্তটাকে সে শরীরের বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয়, যেটাকে আমরা সিস্টেমিক সার্কুলেশন বলে থাকি। আবার এইখান থেকে রক্তটা আবারও হার্টে ফিরে যাচ্ছে। এগুলো মোটামুটি আমাদের এই রিজনে এই জিনিসটা ছিল। এখন আমরা একটু এই জিনিসটাকে যদি সমন্বয় করি, দেখেন আমরা প্রথমে ব্লাড পড়ছিলাম, সেই ব্লাডটা আমরা সেখান থেকে ব্লাডের পরিপূর্ণ রিজনটা জানছিলাম, এরপরে ব্লাডটা আসলে কোন রিজনের উপরে সে কাজ করে সেই বিষয়টা আমরা অবগত হয়েছিলাম। অর্থাৎ ব্লাডটা সম্পূর্ণ পরিস্ফুটিত কিংবা চলাচল করে সেটা হচ্ছে হার্টের মাধ্যমে, এবং হার্টের যে নালীগুলো আছে তার মাধ্যমে চলাচল করে। সেই হিসাবে আমরা সর্বশেষ হার্টের যে নালীগুলো আছে এবং সেটা কোথায় কিভাবে গেছে এবং কোথার থেকে কিভাবে ফিরে আসছে সেই রিজনটা আমরা এখান থেকে জেনে নিলাম। সেই সাথে আমরা আরও একটু জানলাম, সেটা হচ্ছে যে আমাদের ফুসফুসে কিভাবে আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড হয় এবং আমাদের পেরিফেরাল রিজনে অক্সিজেনেটেড ব্লাড কিভাবে ডিঅক্সিজেনেটেড হচ্ছে সেই বিষয়টা আমরা এখান থেকে জানলাম। তো এটা ছিল আজকে আমাদের আজকের ক্লাস, যেটা আমরা বলছিলাম আমাদের ব্লাড ভেসেলস এবং ব্লাড সার্কুলেশন ইন দ্য বডি। এই বিষয়গুলো আমাদের আজকের টপিক্সের মোটামুটি অন্তর্গত ছিল, যে বিষয়টা আমরা এত সময় আলোচনা করলাম।